সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের এই বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের আজকের এই বাংলা ক্লাসে মোস্ট অফ দ্য টপিকস যা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে যোজক, যা ইংরেজি প্রতিশব্দ কানেক্টর। এই বাজারে আজকাল আমাদের কিছু নোট বা সিটে তথ্যবহুল কিছু কথোপকথন ভুল ভ্রান্তির মাধ্যমে আমরা শিক্ষার্থীরা সেই পাঠদানটা ভুলভাবে নিজের মধ্যে সেটা দিয়ে দিয়েছি। শিক্ষার্থী, আজকে আমি নিখুঁতভাবে কিছু কথোপকথন উপস্থাপনা করবো। স্ক্রিনে আমার দেওয়া মূল বক্তব্যগুলো লেখাই আছে, জাস্ট আমরা উদাহরণের মাধ্যমে এই আলোচনাটাকে ক্লিয়ার করবো। যোজক আদৌ কি? যোজকের সাথে আমাদের অনেক সম্পর্ক এরকমটা যে কতগুলো শব্দ যা শব্দের সাথে শব্দের, বর্গের সাথে বর্গের, কিংবা কতগুলো পদের সাথে পদের, বাক্যের সাথে বাক্যের সম্পর্ক তৈরি করে, যাকে আমরা যোজক বলছি। অনেকটা সময় এরকম শব্দগুলোর ব্যবহারটা থাকে তুমি আর আমি। কিছুদিন আগে একটা ছবি পোস্ট দেখলাম, তো সেই জায়গাতে লেখা আছে, দেখছি একটা দুই হাতের উপরের ছবি, যে ছবিটাতে উপরে লিখে দিয়েছে তুমি আর আমি। তো আমি সেই জায়গায় পোস্টে কমেন্ট করলাম যে আপনার উক্ত পোস্টটিতে দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের 24 পরিচ্ছেদের যোজকের ব্যবহার পেয়েছে। আদৌ শিক্ষার্থী, আমি এটা বোঝাতে যাচ্ছি যে যোজকটা কি। এই যে তুমি আর আমি, তার মানে তুমি আমি এই দুইজনের মধ্যে সম্পর্ক তৈরি করছে যে শব্দটা, সেটা হচ্ছে আর এটাই হচ্ছে যোজক। যোজকের ব্যবহারে আমরা কতিপয় কিছু উদাহরণ পেতে পারি, যেমন আমি স্ক্রিনে দিয়েছি এবং, ও, আর, অথবা, সুতরাং, কিন্তু, অনেকগুলো। সো আমরা আসবো আদৌ এই যোজকের ক্লাসিফিকেশন নিয়ে। আধুনিক বাংলা একাডেমি বা প্রমিত বাংলা একাডেমি আমাদের যেটা শিক্ষা দেয় সেটা হচ্ছে যে এই যোজকের 5টা ক্লাসিফিকেশনের কথা। সহজভাবে আমরা মনে রাখার যে কৌশলটা অবলম্বন করতে পারবো সেটা হচ্ছে সাধারণ যোজক। সাধারণ যোজক কি? সাধারণ যোজকটার মধ্যে যে ব্যবহারটা আসে স্বভাবতই সেটা হচ্ছে অ্যান্ড এর ব্যবহার, ইংরেজিতে যেটা বলছি, কিংবা এবং বা ও। তো আসলে এবং ও যে দুইটার মধ্যে আমরা ডিফারেন্স খুঁজি, ও সাধারণত দুইটা পদের মধ্যে সম্পর্ক তৈরি করে, আর এবং কতিপয় বাক্যের সাথেও সম্পর্ক তৈরি করে থাকে, যার অর্থ আমরা বলছি কি মিলন। মিলন করে থাকে বলতে আমি এটা বোঝাচ্ছি, কোনো সময় শব্দ বা শব্দের সঙ্গে বা পদ বা পদের সঙ্গে কিংবা বাক্যের সঙ্গে বাক্য যখন মিলন করে তখন সেক্ষেত্রে আমরা বলছি যোজক। আমরা অনেক সময় বলি রহিম ও করিম বাজারে যাচ্ছে, তাহলে এই যে রহিম আর করিমের মধ্যে যে সম্পর্ক স্থাপন করছে সেটা হচ্ছে আমাদের ও। সো আমরা বুঝতে পারলাম এবং এর ক্ষেত্রে এরকম ব্যবহার আসে, জলদি বাজারে যাও এবং বিস্কুট কিনে নিয়ে আসো। তাহলে এই যে এবং এর ব্যবহার, তাহলে জলদি দোকানে যাও আর তারপরে বিস্কুট কিনে নিয়ে আসো কিংবা কোনো কিছু কেনার আমরা তাগিদ দিচ্ছি, সেক্ষেত্রে এবং এর ব্যবহার পাচ্ছি। শিক্ষার্থী, টোটালি আমরা যে বিষয়টা বুঝবো, যদি কোনো শব্দের সাথে শব্দের কিংবা কোনো বাক্যের সাথে বাক্যের সম্পর্ক তৈরি করতে গিয়ে এই সকল শব্দগুলোর ব্যবহার আসছে, তাহলে সেটা আমরা বুঝবো সাধারণ যোজক। দ্বিতীয় যে আলোচনাটা সেটা হচ্ছে বিকল্প। এই বিকল্প যোজকের ব্যবহারটা আদৌ কি? বিকল্প যোজক আমরা অনেক সময় অর, ইংরেজিতে অর এর ব্যবহার দিয়ে আমরা কমপ্লিট করতে চাই, কিংবা কোনো শব্দ বা বাক্যের সম্পর্ক স্থাপন করতে গিয়ে বিয়োগ আসবে। স্যার, বুঝলাম না বিষয়টা। এরকমটা যদি হয় যে কখনো বিকল্প ভাবনা চিন্তা আমাদের নির্দেশ করবে। বিকল্প ভাবনা চিন্তা নির্দেশ মানে এরকমটা, চা না হয় কফি খাবো, মানে না হয় লাল বা নীল শার্টটা নিব, তাহলে যে বা সাদা অথবা কালো শার্টটা নিব, এই যে অথবা, তার মানে আমরা বিকল্প ভাবনা ভাবতেছি। আমরা শপিং মলের দোকানে গেলে আমাদের দোকানদার অনেকগুলো বাজারজাত করা দেখা যাচ্ছে যে আমাদের পোশাকগুলো আমাদের সামনে ফেলে দেয়, এরপরে আমরা সেটাকে চুজ করি যেটা আমাদের পছন্দ মতো হয় সেটা নিই। তার আগে আমরা ভাবি, বিকল্প চিন্তা করি, এটা না হয় এটা নিব, এটা নিব নাকি এটা নিব। এই যে বিকল্প ভাবনা চিন্তাগুলো যে শব্দগুলো দ্বারা নির্দেশ করবে সেই শব্দগুলোই হচ্ছে বিকল্প যোজক। আশা করি বুঝতে পারছি শিক্ষার্থী। পরের যে বিষয়টা আসছে আমাদের বিরোধ যোজক। বিরোধ যোজককে, বিরোধ যোজক এরকমটা যেখানে বাট অর্থাৎ কারণ শব্দের বা আমাদের কিন্তু বলবে, এই কিন্তু ব্যবহারটা এরকমটা ভুল হয়েছে, যে কিন্তু বলতে আমি বুঝাচ্ছি বা যেটা আমি বলছি যে বিরোধটা সম্পূর্ণরূপে স্টুডেন্টদের মনে রাখার আমি সহজে একটা টেকনিক দিই, যে এরকমটা ব্যবহার থাকে যদি প্রথমটা আসে ইতিবাচক তাহলে পরেরটা আবার নেতিবাচকের ব্যবহার থাকবে, আবার আগের অংশে যদি নেতিবাচক থাকে তাহলে পরের অংশে ইতিবাচক হবে। তাহলে দেখবো আমাদের বিরোধকের প্রয়োগটা বিশেষভাবে দ্রষ্টব্য থাকবে। যেমন শিক্ষার্থী আমি বললাম এরকমটা, আমি তাকে আসতে বললাম কিন্তু সে এলো না। এই যে কিন্তু, এটা আমরা যোজক, এটা বুঝতে পারতেছি কোন যোজক? বিরোধ যোজক। কেমনে বুঝবো? আমি তাকে আসতে বললাম ইতিবাচক, বাট সে এলো না, তাহলে এটা নেতিবাচক। আমি বুঝতে পারছি হয়তোবা যে আমাদের আলোচনাটার পূর্ব শর্ত এরকমটা যে যদি পূর্বে ইতিবাচক হয় পরেরটা নেতিবাচক হবে, কিংবা আগেরটা যদি নেতিবাচক হয় পরেরটা ইতিবাচক হবে। এমন বাক্যের সম্পর্ক স্থাপন করবে যে কিন্তু দ্বারা, সেই বাক্যটার এই যোজকের ব্যবহার করার কারণে বিরোধক ব্যবহার হবে। অনেকটা সময় এরকম কিন্তু ব্যবহার থাকে অনেক বাক্যে। আমি তাকে বললাম কিন্তু সে শুনলো না, তাহলে আমার এই বলা আর তার না শোনা
এই বাক্যটার মধ্যে বিরোধ অর্থ প্রয়োগ পাচ্ছে। এত পড়লাম কিন্তু ভালো ফলাফল করতে পারলাম না, তাহলে এত পড়া আর ভালো ফলাফল না করতে পারা শিক্ষার্থী কিন্তু দ্বারা আমরা অবশ্যই বিরোধিতার একটা রূপ ধারণ করতে পারছি বা নির্দেশ করতে পারছি। এটা বুঝতেই পারছি এটা বিরোধ যোজক। শিক্ষার্থী পরের যেটা সেটা হচ্ছে কারণ শব্দ দিয়েছে। কারণ যোজকটা এরকমটা যা কজের ব্যবহার, কারণ অবশ্যই নির্দেশ করবে এরকমটা ভাবে যে আমি অনেক সময় বাক্যে আমরা কারণ শব্দ দিই যে জিনিসের দাম বেড়েছে কারণ চাহিদা বেড়েছে। এই যে আমার বসার সময় নাই তাই চলে যেতে হচ্ছে। আসলে এই যে বসার সময় নাই কারণটা কি, আমাকে চলে যেতে হচ্ছে কারণটা কি, বসার সময় নাই। জিনিসের দাম বাড়ছে কারণ চাহিদা বাড়ছে। আমরা বলতে পারি যে এখন নোয়াখালী ফেনীতে আমাদের যে বন্যার্থকদের সমস্যা, এই দুর্দিনে এত কষ্টসাধ্য, এদের অবস্থানের কারণটাতে দেখবেন যে আমাদের আসলে এই চাহিদার ভোগান্তি আমাদের দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর এই কারণে আমাদের এই জিনিসগুলোর দাম বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ আমি কোনো বাক্যের মাঝে যদি কারণ দেখি, কোনো পূর্ব শর্ত পরের শর্তটাতে কারণ শক্তি দিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখবো যে সেটা হচ্ছে কারণ যোজক। শিক্ষার্থী তারপরে আছে আমাদের সাপেক্ষ যোজক। সাপেক্ষ যোজকের স্বভাবতই আমি ক্লজের ব্যবহার করি বা সাপেক্ষ সর্বনাম আমরা বলি যত তত। অনেক সময় আমরা এই ধরনের ব্যবহার করি যদি তবে, এরকমটা আমরা অনেক সময় বাক্যের মধ্যে এরকম শর্ত জুড়ে দিই। যদি তুমি আসো তাহলে আমি রওনা দেবো, বা যদি তুমি আসো তবে আমি রওনা দেবো। এই যে যদি তবে, কিংবা বলে থাকি যত করছি ততই বলছি, এই যে যত আর তত এখানে আমাদের শর্ত সাপেক্ষ হিসাবে কাজ করতেছে, সো আমরা এটাকে সাপেক্ষ যোজক বলতে পারি। আবার এরকম বলি যদি রোদ ওঠে তাহলে রওনা দেবো, যদি বৃষ্টি থামে তাহলে রওনা দেবো। এরকমই যে যদি তবে এরকম ধরনের আমাদের সাপেক্ষ সর্বনামগুলোর প্রয়োগ দেখতে পাচ্ছি। আশা করি শিক্ষার্থী বুঝতে পারছি আমাদের এই সাপেক্ষ যোজকে সর্বপূর্ণরূপে আমাদের সাপেক্ষ সর্বনামগুলো ব্যবহার করা হবে। সর্বনামের ক্লাসিফিকেশনগুলো নিয়ে আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি যে আমাদের অনেক ধরনের সর্বনাম আছে, আত্মবাচক, নির্দিষ্টবাচক, অনির্দিষ্টবাচক, বা দেখা যাচ্ছে আমাদের আলোচনার মধ্যে আছে আবার সাপেক্ষ সর্বনাম, আত্মবাচক সর্বনাম, বিভিন্ন সর্বনামের আমি ক্লাসিফিকেশন করেছি। প্রত্যেকটি শিক্ষার্থীকে আমি স্থির মনে আমার ক্লাসগুলো শোনার জন্য, বোঝার জন্য অনুরোধ করবো, যাতে করে আমাদের প্রত্যেকের শিক্ষা জীবনের বাস্তব প্রতিফলন করতে পারি।